হাই অ্যান্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারের নাম মোশন ইন এ স্ট্রেট লাইন। আজকে পার্ট 1 ইন্ট্রোডাকশন। সো উইদাউট এনি ফার্দার এডু লেটস স্টার্ট। সো মোশন ইন এ স্ট্রেট লাইন কি জিনিস? স্ট্রেট লাইন মানে কি? স্ট্রেট লাইন মানে হচ্ছে একটা সরলরেখা। তো সরলরেখা বরাবর কোনো পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এই পার্টিকেলের যে মোশন হয় বা গতি, সেটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। এবার এটা এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, আবার এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিক 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 যে কোনো দিকেই যেতে পারে। কিন্তু এটা তো হলো একটা পার্টিকেল, এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, স্ট্রেট লাইন যাচ্ছে, যেতে যেতে যদি এদিক চলে যায় তাহলে কি এটা স্ট্রেট লাইন থাকলো? এটা তো স্ট্রেট লাইন থাকলো না, তাহলে এটা মোশন ইন স্ট্রেট লাইন হবে না। সবসময় এক লাইন বরাবর যেতে হবে, হয় এদিক যাবে, এদিক যেতে যেতে আবার উল্টা দিকে এদিকে যেতে পারে, এটাও একটা স্ট্রেট লাইনের মধ্যেই থাকলো। কিন্তু এই স্ট্রেট লাইন বরাবর যেতে যেতে আবার অন্যদিকে চলে গেল বা এদিক চলে গেল, তখন সেটা আর স্ট্রেট লাইন থাকে না, তখন সেটা অন্য মোশন হয়ে যায়। এরকম আমাদের কাছে টোটাল 3 ধরনের মোশন থাকে। মোশন ইন স্ট্রেট লাইন, যেটা এক লাইন বরাবর যাচ্ছে কোন একটা স্ট্রেট লাইন বরাবর। তেমনি থাকে মোশন ইন এ প্লেন বা 2D মোশন। এটা যেমন 1D মোশন, যেমন একদিকে যাচ্ছে, তেমনি 2D মোশন বা মোশন ইন এ প্লেন যেটা হয় সেটা হচ্ছে এদিকে যাবে, এদিকে যাবে। মানে এই যে বোর্ড, এটা একটা প্লেন সমতল, এই সমতলের মধ্যে যে কোনো দিকে যেতে পারে, এদিকে 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 যে কোনো দিকে যেতে পারে। আবার সেখানে মোশন ইন 3D বা 3 ডাইমেনশনে কি হয়? 3 ডাইমেনশনে আমাদের কাছে টোটাল 3টে অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো মোশন ইন স্ট্রেট লাইন মানে কি? যে কোনো একটা অ্যাক্সিস বরাবর যাওয়া, হয় এটা দিয়ে যাওয়া, হয় এটা দিয়ে, নাহলে এটা দিয়ে। মোশন ইন প্লেন কি? এই এক্স ওয়াই প্লেনের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া, বা এক্স জেড প্লেনের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া, বা ওয়াই জেড প্লেনের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া। ঠিক তেমনি মোশন ইন 3D মানে কি হয়? যেমন কি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, সো আমি এখানে আছি, এখান থেকে যদি এদিক যাই তাহলে সেটা কি হলো? মোশন ইন স্ট্রেট লাইন, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর গেলাম। এবার এত দূর এসে যদি আমি আবার এদিক চলে আসি তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মোশন ইন প্লেন, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর গেলাম, তারপর আবার ওয়াই অ্যাক্সিস বরাবর গেলাম। তারপর এরপরে যদি আমি এখান থেকে আবার এরকম উপরে চলে যাই জেড অ্যাক্সিস বরাবর, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে যাবে মোশন ইন 3D বা 3 ডাইমেনশন। তো আমাদের কাছে কি? আমাদের কাছে দৈর্ঘ্যও থাকে, প্রস্থও থাকে, উচ্চতাও থাকে। সো আমরা 3 ডাইমেনশনাল বিংস, আমরা 3D তে চলাফেরা করি। সো এখানে এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর, হয় এদিক যাবে, নাহলে এদিক যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। এদিক যেতে যেতে আবার রাস্তা পাল্টাবে না, মানে অ্যাঙ্গেল ঘোরাবে না কোথাও। এটা হলো মোশন ইন এ স্ট্রেট লাইন। সো এই চ্যাপ্টার পড়ার আগে কিছু কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে লাগবে এই চ্যাপ্টার সম্পর্কে। তো সেগুলোই আজকে ইন্ট্রোডাকশনে আমরা কভার করব। তো ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কোনো পার্টিকেলের রেস্ট স্টেট আর মোশন স্টেট। রেস্ট স্টেট মানে কি? রেস্ট স্টেট মানে তো স্থিত অবস্থা, আর মোশন স্টেট মানে চলমান অবস্থা। তো কোন একটা পার্টিকেল, যেমন কি ধরি এটা একটা পার্টিকেল পি, এই পার্টিকেলটা যদি টাইমের সাথে নিজের পজিশন চেঞ্জ না করে, এই পার্টিকেলটা এখানে আছে মানে যেন টাইমের সাথে এটা এখানেই থেকে যায়, তাহলে এটা হবে এই পার্টিকেলের রেস্ট স্টেট, মানে এক জায়গাতেই আছে। এবার এই পার্টিকেলটাই যদি টাইমের সাথে, যেমন কি 2 সেকেন্ড পরে এখানে চলে আসলো, তাহলে কি হলো? পার্টিকেলটা টাইমের সাথে 2 সেকেন্ডের মধ্যে এখানে পজিশন ছিল, ওখানে চলে গেল, তাই নিজের পজিশন চেঞ্জ করলো টাইমের সাথে, তাহলে এটা কি হয়ে যাবে? মোশন স্টেট। তো কোনো পার্টিকেলের বা কোনো জিনিসের দুটো স্টেট থাকতে পারে, এক রেস্ট স্টেট যেটা টাইমের সাথে নিজের পজিশন চেঞ্জ করবে না, আর 2 নম্বর হচ্ছে মোশন স্টেট, যেটা টাইমের সাথে নিজের পজিশন চেঞ্জ করবে। পজিশন যে কোনো দিকে চেঞ্জ করতে পারে। আমরা মোশন ইন স্ট্রেট লাইন পড়ছি, তাই এক সরলরেখা বরাবর বা একটা স্ট্রেট লাইন বরাবরই নিজের মোশন চেঞ্জ করবে আমাদের এই স্টাডিতে। তো
রেস্ট স্টেট মানে এক জায়গায় থাকবে, মোশন স্টেট মানে টাইমের সাথে নিজের পজিশন চেঞ্জ করবে। এবার এর মধ্যেই দুটো হাইপোথেটিক্যাল কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন। এবার অ্যাবসলিউট রেস্ট মানে কি? অ্যাবসলিউট রেস্ট মানে হচ্ছে চরম স্থিত, মানে কোনো জিনিস বা কোনো পার্টিকেল যদি একদম অ্যাবসলিউটলি রেস্ট অবস্থায় থাকে, কিন্তু সেটা কখনোই সম্ভব না, সবকিছুই চলছে। কারণ আমার মনে হচ্ছে আমি এখানে দাঁড়ায় আছি, কিন্তু আমি পৃথিবীর উপরে দাঁড়ায় আছি আর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এবার সূর্য কি দাঁড়ায় আছে? সূর্যও দাঁড়ায় নাই, সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে। তো কোনো কিছুই অ্যাবসলিউটলি রেস্টে নাই, সবকিছুই চলছে, মোশনে আছে। তাই যেমন অ্যাবসলিউট স্টেট বা অ্যাবসলিউট রেস্ট বলে কিছু থাকে না, তাই তার সাপেক্ষে অ্যাবসলিউট মোশন বলেও কিছু থাকে না। কারণ আমরা যখন কোনো কিছুর মোশনকে ডিটেক্ট করি, যেমন কি আচ্ছা রিয়েল লাইফ এক্সাম্পল, কোনো কিছুর যখন আমরা মোশনকে ডিটেক্ট করি তখন আমরা কি করি? আমরা দেখি, আমার পার্সপেক্টিভ থেকে আমি দেখছি সেটাকে। যেমন কি আমি কোনো গাড়িতে আছি, তাহলে গাড়ির মধ্যে থেকে আমার বাইরেটাকে কি মনে হবে? যে আমি দাঁড়ায় আছি আর বাইরের গাছপালা এগুলা পিছনে যাচ্ছে। কিন্তু সেটাই যদি আমি গাড়ির বাইরে থাকি, তাহলে আমার কি মনে হবে? যে আমি রেস্টে আছি কিন্তু গাড়িটা চলছে। সো যখনই আমরা কোনো মোশনকে অবজার্ভ করি, তখন সেটা কিভাবে করি? সেটা করি হচ্ছে কোনো কিছুর পার্সপেক্টিভে, যে এই সাপেক্ষে আমি দেখছি। তাই যেহেতু অ্যাবসলিউট রেস্ট বলে কোনো অবস্থা হয় না, তাই অ্যাবসলিউট মোশনও হয় না। কারণ অ্যাবসলিউট রেস্টের সাপেক্ষে যদি কোনো মোশন হয়, তাহলে সেটা অ্যাবসলিউট রেস্টের সাপেক্ষে যদি কোনো মোশন হয়, তাহলে সেটাই অ্যাবসলিউট মোশন। এর দুটো গেল হাইপোথেটিক্যাল কনসেপ্ট। এবার এই যে আমি বললাম কোন একটা মোশনকে আমরা যখন অবজার্ভ করি কোনো কিছু সাপেক্ষে, তো সেটাকে আমরা এখানে বলবো রেফারেন্স ফ্রেম, বা এর রেফারেন্সে আমরা দেখছি সেই জিনিসটাকে। এবার যখন আমরা যে জিনিসটাকে ক্যালকুলেট করব, তখন সেই জিনিসটা ক্যালকুলেট করতে যেটা আমাদের সুবিধাজনক মনে হবে, আমরা সেটাকেই রেফারেন্স ফ্রেম হিসেবে ধরবো। যেমন কি এক্সাম্পল হিসাবে আমরা পৃথিবীর যে মোশন সেটাকে স্টাডি করব, পৃথিবীর মোশনকে। তো পৃথিবীর মোশন স্টাডি করার জন্য আমাদের সুবিধাজনক রেফারেন্স ফ্রেম কি? সুবিধাজনক হচ্ছে এটাই যে সূর্যকে স্থির ধরে নিই, সূর্য এক জায়গায় আছে, তার চারপাশে পৃথিবী ঘুরতেছে, তাহলে এটা হিসাব করা সহজ। কিন্তু তার বদলে যদি আমি এটা এখান থেকে এখানে যাচ্ছে, এটার মোশন যদি আমাদেরকে অবজার্ভ করতে হয় বা স্টাডি করতে হয়, তাহলে কি সুবিধা? তাহলে আমাদের কাছে সুবিধা হবে যে আমি ধরে নিই পৃথিবীটা রেস্টে আছে, তার সাপেক্ষে এটা চলছে। এটাই সুবিধা না? পৃথিবী এক জায়গায় আছে, আমি এক জায়গায় স্ট্রেট আছি, এটা চলতেছে, এদিক থেকে এদিকে যাচ্ছে বা এদিক থেকে এদিকে যাচ্ছে। এটাই মাপার সুবিধা, হিসাব করার সুবিধা, সবকিছু। কিন্তু এটার জায়গায় যদি ধরতাম যে পৃথিবীও চলতেছে, পৃথিবী একদিকে চলতেছে, এটাও একদিকে চলতেছে, এটার সাথে চলতেছে বা উল্টা দিকে বা কোনো অ্যাঙ্গেলে, তাদের হিসাব করা মুশকিল হয়ে যেত। তাই যখন যে ক্যালকুলেশন করব, তখন যেটা আমাদের কাছে সুবিধার রেফারেন্স ফ্রেম মনে হবে, আমরা সেটাকেই ধরবো রেফারেন্স ফ্রেম হিসাবে। এবার রেফারেন্স ফ্রেম অনেক কটা থাকে আমাদের হিসাবের জন্য। যেমন কি যদি আমাকে বলা হয় যে এটা একটা পার্টিকেল এ, এটার পজিশন কোথায়, এটা কোথায় আছে, কি করে বলবো? কি করে বলা যাবে কি এটা কোথায় আছে? এটা কিন্তু বলা সম্ভব না কোনো কিছু সাপেক্ষে। কি বলবো এরকম যে এটা এই বোর্ডের থেকে এত নিচে আছে, এই বোর্ড থেকে এতটা, এদিক থেকে এতটা দূরে আছে, ওই দিক থেকে এতটা আছে। সেই ক্ষেত্রে তো আমরা রেফারেন্সই নিলাম যে এই বোর্ডের সাপেক্ষে। তো সেই জন্য বোর্ড তো সব জায়গায় থাকে না, তাই আমাদের কাছে একটা রেফারেন্স ফ্রেম যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। এটার কথা একটু আগেও বললাম, বা আমরা সবসময় ইউজ করি এক্স ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সিসের মধ্যে যদি এখানে থাকে পার্টিকেলটা এ, তাহলে কি বলতে পারি যে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর এত দূরে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এত দূরে, তাহলে এটা পজিশন কি হবে? এক্স কমা ওয়াই, এরকম বলতে পারি। এখানে রেফারেন্স ফ্রেম কি হলো? এক্স ওয়াই অ্যাক্সিস। এটাই হলো কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, যে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর এত দূরে আর ওয়াই অ্যাক্সিস বরাবর এত দূরে আছে। এবার এরকমই আরো একটা রেফারেন্স ফ্রেম হলো পোলার রেফারেন্স ফ্রেম। পোলার রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রেও এরকম অ্যাক্সিস থাকে দুটো, এটা একটা পার্টিকেল, তার যদি পজিশন বলতে হয় তাহলে এই ডিস্টেন্স আর আর এই অ্যাঙ্গেল থিটা, এই দুটাকে আমরা হিসাব করি, মানে এর পজিশন হয়ে যাবে আর কমা থিটা। তাহলে কার্টেসিয়ানে
কার্টেশিয়ানের পজিশন কি হবে এক্স ওয়াই, আর পোলারে কি হবে আর কমা থিটা। এই দুটোর মধ্যে আমাদেরকে রিলেশন বের করতে হবে এবার, যে কার্টেশিয়ান আর পোলারের মধ্যে সম্পর্ক কি। কারণ আগের চ্যাপ্টারে আমরা কি দেখলাম, সবকিছুর মধ্যে দুটো ইউনিট সিস্টেম বা দুটো সিস্টেম থাকলে তার মধ্যে আমাদেরকে সম্পর্ক খুঁজে বের করতে হয়। এই দুটোর মধ্যে সম্পর্ক কিভাবে বের করব, এটা থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। কি করে বললাম, এই যে r আছে, এই যে r লেন্থটা, এটার যদি আমরা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বরাবর যদি ম্যাগনিটিউড বের করি তাহলে কি আসবে, থিটা যেদিকে সেদিকে cos r cos থিটা, আর উল্টা দিকে কি হবে r sin থিটা, এরকমই তো হয়। আর এটা একটা লেন্থ বা এটা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে, তার যদি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বরাবর যদি আমরা ম্যাগনিটিউড বের করি তাহলে কি হবে, থিটা যেদিকে সেদিকে cos আর উল্টা দিকে sin। এই থিটাটা যদি এদিকে হতো y এর বরাবর, এদিকে যদি থিটা হতো তাহলে এটা কি হতো r cos থিটা, আর উল্টা দিকে r sin থিটা, তাই না। এখানে তো আমাদের x অ্যাক্সিসের দিকে আছে থিটা, তাই x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা। এটাই r এর জায়গায় যদি f হতো তো এখানে f হয়ে যেত, সিম্পল। যেদিকে থিটা সেদিকে cos, উল্টা দিকে sin। x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, এটা বেরোলো। এবার এটার থেকে r এর মান কি করে বের করব, স্কয়ার করে যোগ করে দিই, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এরকম লিখতে পারি তো, স্কয়ার করে দিয়ে যোগ করে দিলাম। এবার এখান থেকে কি r স্কয়ার কে কমন নিতে পারি, তাহলে কি আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এরকম আসলো। এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি, এটার মানে তো 1। এখান থেকে কি লিখতে পারি r স্কয়ার, তাহলে কি বেরোলো x স্কয়ার প্লাস y স্কয়ারের মান r স্কয়ার, তাহলে r মানে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার যদি থিটার মান বের করতে হয় তাহলে ভাগ করে দিই, y বাই x ইকুয়াল টু r sin থিটা r cos থিটা, y এর মান r sin থিটা ভাগ x এর মান y r cos থিটা লিখতে পারি তো এরকম। এখান থেকে r আর কেটে গেল, y বাই x ইকুয়াল টু sin বাই cos মানে tan থিটা, তাই থিটার মান কত বেরোলো tan ইনভার্স y বাই x, তাহলে থিটার মান কত বেরোলো tan ইনভার্স y বাই x, আর এর মান কত বেরোলো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখান থেকে রিলেশন বেড়ে গেল, x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এবার এরকমই আরো একটা ফ্রেম অফ রেফারেন্স থাকে, সেটা হচ্ছে 3D এর জন্য বা 3 ডাইমেনশনাল মোশনের জন্য আমরা ইউজ করি, সেটা হচ্ছে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স হবে এরকম টাইপের, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, এখানে একটা পার্টিকেল আছে p, এই ডিসটেন্সটা r, তাহলে এটার xy প্লেনে একটা ইমেজ তৈরি হবে p ড্যাশ। তাহলে এই যে p পার্টিকেলটা x অ্যাক্সিসের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় ফাই, আর z অ্যাক্সিসের যেটা কোণ তৈরি করে সেটাকে থিটা। তাহলে এখানে ওই পার্টিকেলের পজিশন আমরা বলতে পারি x, থিটা, ফাই, আর থিটা ফাই, এই তিনটা মিলে আমরা যদি কোনো পার্টিকেলের পজিশন বলি তাহলে সেটা হয়ে যাবে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র বলা হয় বাংলাতে। সেটা কয়টা হয়, 3 ধরনের হয়, কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, পোলার ফ্রেম অফ রেফারেন্স আর স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে xy অ্যাক্সিস বরাবর কত দূরে x, y। পোলার ফর্মের ক্ষেত্রে
r কমা থিটা, r হচ্ছে ডিসটেন্স, স্ট্রেট লাইন ডিসটেন্স, আর থিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে। তেমনি স্ফেরিক্যালের ক্ষেত্রে r ডিসটেন্স, থিটা জেড অ্যাক্সিসের সাথে কোণ, আর ফাই হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কোণ। ওকে, আর এক্স কার্টেসিয়ান আর পোলারের মধ্যে আমরা রিলেশনও বের করলাম, স্ফেরিক্যালে অত দরকার পড়ে না আমাদের। সো এই গেল হচ্ছে রেফারেন্স প্লেন। নাও আরো একটা জিনিস দরকার পড়ে আমাদের, সেটা হচ্ছে ক্যালকুলেশন করার জন্য। এই মোশন ইন আ স্ট্রেট লাইন বা তারপরেও আমরা ফিজিক্সে যেসব ক্যালকুলেশন করব সেখানে আমাদের দরকার পড়বে ক্যালকুলাসের। নাও ক্যালকুলাস কি জিনিস? ক্যালকুলাস হচ্ছে একটা ম্যাথমেটিক্সের পার্ট। সো এই সম্পর্কে আমরা ডিটেলসে ম্যাথমেটিক্সেই পড়বো, বাট এখন ক্যালকুলেশন করার জন্য আমাদের ক্যালকুলাসের দরকার, তাই ব্রিফলি এখানে সেটা দেখব। ওকে, সো ক্যালকুলাসের হচ্ছে দুটো পার্ট, এক ডেরিভেটিভ, দুই ইন্টিগ্রেশন। ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো বড় জিনিসকে ছোট ছোট টুকরো করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ছোট ছোট টুকরোকে জোড়া লাগায় একটা বড় জিনিস তৈরি করা। সিম্পল ভাষায় বললে, এক্সাম্পলও দেখবো আমরা এখনই। এই ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ, যেহেতু ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ এগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ইউজ হয়, তো এই ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ আমরা কোনো ফাংশনের ক্ষেত্রে করে থাকি। যেমন কি ধরলাম y ইকুয়াল টু f অফ x, এটা ধরে নিলাম যে y ইকুয়াল টু f অফ x, এটা একটা ফাংশন। এই ফাংশনের যদি গ্রাফ প্লট করি আমরা, x অ্যাক্সিস y অ্যাক্সিস, এটা হয়ে গেল y ইকুয়াল টু f অফ x। তাহলে এখান থেকে এখানে x, এখানে x এর মানের জন্য এখানে y এর মান বেরাবে, তাই তো? এবার এটা যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করা মানে কি, ছোট্ট একটা স্মল ডিসটেন্স, এইটুকু একটা ডিসটেন্স ডেল x, এই ডিসটেন্সটা যাওয়া, তাহলে এখানে y এর মান কত বেরাবে, একটা স্মল ডিসটেন্স বাড়বে ডেল y। তাহলে এই ডিসটেন্সটাকে যদি যোগ করে দেই তাহলে কি হবে, y প্লাস ডেল y ইকুয়াল টু f অফ x প্লাস ডেল x। আর y মানে কি এটা, তাহলে ডেল y মানে f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x, তাই তো? y এর মান কি f অফ x, f অফ x এখানে নিয়ে আসলাম, সেটাকে এদিকে মাইনাস করে দিলাম। এটাকে যদি ডেল x দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে কি বেরোবে, ডেল y বাই ডেল x। এবার এই যে ডেল x বা স্মল যে ডিসটেন্সটা আমরা গেলাম, স্মল ডিসটেন্সটা যদি খুবই ছোট হয়, জিরো যদি খুবই কাছে হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট ডেল x টেন্ডস টু 0, ডেল y বাই ডেল x ইকুয়াল টু dy বাই dx। dy বাই dx মানে হচ্ছে স্মল ডিসটেন্স অফ d, স্মল ডিসটেন্স অফ y বাই স্মল ডিসটেন্স অফ x ইকুয়াল টু f ড্যাশ অফ x। এই যে এটা বেরোলো, এটা হচ্ছে ডেরিভেটিভ। তো এটাতে গেল থিওরিটিক্যাল পার্ট, এই ছোট ছোট ডিসটেন্সটা যে গেলাম সেটা। তো থিওরিটিক্যাল পার্ট নিয়ে আমরা ম্যাথমেটিক্সে ফুল প্রমাণ থাকবে। সো আমাদের এখন যেটা দরকার ক্যালকুলেশনের জন্য সেটা হচ্ছে ফাংশনগুলোর ডেরিভেটিভ দেখা। সো ডেরিভেটিভ কিভাবে লেখা হয়, ডেরিভেটিভ লেখা হয় d dx অফ ফাংশন। d dx এটা দিয়ে ডেরিভেটিভ বোঝানো হয়। এই নিচে যেটা থাকবে x, x থাকা মানে এখানে x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। এখানে ফাংশন f অফ x, f অফ x ফাংশনটা থাকবে, তার ডেরিভেটিভ d বাই d ইনটু x, d dx, x মানে হচ্ছে যার সাপেক্ষে করব। তো প্রথম যেটা আমাদের আছে সেটা হবে d dx অফ x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর যদি আমাদের ডেরিভেটিভ করতে বলা হয় তাহলে সিম্পল, পাওয়ারে যেটা আছে n সেটা নিচে চলে আসবে ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এক ঘর কমে যাবে। এরকম যদি একটা a থাকে এর সঙ্গে a ইনটু x টু দি পাওয়ার n, তাহলে a তো কনস্ট্যান্ট, a বাইরে চলে আসবে, d dx অফ x টু দি পাওয়ার n থাকবে, আর ওটার মানে কি সেম a n x টু দি পাওয়ার n মাইনাস 1। পাওয়ারেরটা সামনে চলে আসবে আর পাওয়ারে এক ঘর মাইনাস হয়ে যাবে। ওকে, এবার যদি এরকম থাকে d dx অফ a টু দি পাওয়ার x, মানে যেটা সাপেক্ষে করতে হবে সেটাই পাওয়ারে,
তো চলে আসবে e টু দি পাওয়ার x ইন্টু ln a, এটা নিয়ম। আবার বলছি যদি এগুলা বুঝতে অসুবিধা হয়, যদি মাথায় না ঢোকে, তাহলে এখন চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। এসব জিনিস সম্পর্কে আমরা ম্যাথমেটিক্সে বা অঙ্কে ডিটেলসে দেখবো, সো তখন ভালো করে আমরা বুঝতে পারবো এই জিনিসগুলো কি। আর তাছাড়াও এখন যদি মনে নাও থাকে এত জিনিস, তো কোনো চিন্তা নেই, ধীরে ধীরে ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের এগুলো মনে থেকে যাবে, যেগুলো যেগুলো দরকার। সো টেনশন লেনে কা নেই। তাও ফাংশন ক্ষেত্রে আমাদের আরো যেগুলো দরকার পড়ে সেটা হচ্ছে সাইন, ddx অফ সাইন x, সাইন x এর ডেরিভেটিভ হবে cos x, আর cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x, और में ddx অফ tan x, tan x এর হবে sec স্কয়ার x, ddx অফ cot x হয়ে যাবে মাইনাস cosec স্কয়ার x, যেটাতেই c থাকবে সেটাতেই মাইনাস আসবে, ddx অফ sec x হয়ে যাবে sec x tan x, আর ddx অফ cosec x যেহেতু c আছে তাই মাইনাস cosec x ইন্টু cot x, যেটাতে c থাকবে সেটাতেই মাইনাস হবে। এরকম আরো একটা ইম্পর্টেন্ট ddx অফ log x, log x এর হয়ে যাবে 1/x, আর ddx অফ এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x, এটা e টু দি পাওয়ার x ই থাকবে, মানে এটা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনে কোনো চেঞ্জ হয় না, সেম থাকে। এরকমই আরো অনেক আছে ডেরিভেটিভ, আরো অনেক জিনিস আছে, সেগুলো বইতেও থাকবে, আমরা দেখতে পারি এই জিনিসগুলো। এবার ডেরিভেটিভে কিছু নিয়ম আছে, যেমন গুণ ভাগ করার, সেগুলো হচ্ছে যেমন কি একটা ফাংশন দেওয়া থাকলো f অফ x, এটার মানে হচ্ছে g অফ x ইন্টু h অফ x, তাহলে কি করে বের করবো ডেরিভেটিভ, ddx অফ f অফ x এর যদি ডেরিভেটিভ বের করতে বলা হয়, তাহলে এখানে হবে পরেরটা h ইন্টু আগেরটা ডেরিভেটিভ dg বাই dx প্লাস আগেরটা g ইন্টু dh বাই dx, পরেরটা ডেরিভেটিভ, মানে পরেরটা ইন্টু প্রথমেরটা ডেরিভেটিভ প্লাস প্রথমেরটা ইন্টু পরেরটা ডেরিভেটিভ। এরকম যদি ভাগ থাকে তাহলে কি হয়ে যাবে, যেমন কি f of x equal to g of x by h of x, তাহলে হয়ে যাবে ddx of f of x এর মান আসবে নিচেরটা h ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, ওকে, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ বাই নিচেরটার স্কয়ার। কি আসলো, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ বাই নিচেরটা স্কয়ার। এগুলা গেল কিছু নিয়ম। তো এটা তো গেল হচ্ছে ডেরিভেটিভের কথা। এরকমই যদি ইন্টিগ্রেশন করতে বলা হয়, ইন্টিগ্রেশন কি তার উল্টা জিনিস। এরকম যে ছোট ছোট টুকরা, এই টুকরা এই টুকরা এই টুকরা এই টুকরা এই টুকরাগুলোকে যদি যোগ করে দিই, তাহলে এই যে এরিয়াটা বেরোলো এটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন, মানে ছোট ছোট টুকরাকে জোড়া লাগায়, কোনো ফাংশনের ছোট ছোট টুকরোকে জোড়া লাগায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, বা যেভাবে জোড়া লাগানো হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। না ইন্টিগ্রেশন কিভাবে লেখা হয়, ইন্টিগ্রেশন লেখার নিয়ম হচ্ছে এরকম, এরকম একটা চিহ্ন মাঝখানে ফাংশন ইন্টু ডিএক্স, এটা একটা ইন্টিগ্রেশন চিহ্ন, তারপর একটা ফাংশন থাকবে যেমন কি x টু দি পাওয়ার n, তারপর dx, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এবার ধরলাম কোন একটা ফাংশন x অফ n, এটা যদি ডেরিভেটিভ d dx যদি x টু দি পাওয়ার n মাইনাস 1 তাই হয়, তো এটা হয়, তাহলে এইটার যদি আবার ইন্টিগ্রেশন করি, মানে এটাকে যদি আবার জোড়া লাগাই, তাহলে এটা চলে আসবে। এটাই করে দেখি, এখানে n আনলাম, এখানে -1 আনলাম, দেখি এটাই আসে কিনা। n তো কনস্ট্যান্ট, n কে বাইরে বের করে দিব এরকম। এবার
ইন্টিগ্রেশন কেমন করে, x টু দি পাওয়ার n মাইনাস 1, ডেরিভেটিভে বিয়োগ হয়েছিল এটাতে যোগ হয়ে যাবে প্লাস 1, আর ডেরিভেটিভের ক্ষেত্রে উপরে পাওয়ারটা সামনে গুণ হয়েছিল, এটা উপরে পাওয়ারটা সামনে ভাগ হয়ে যাবে, মানে n টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1, এখানে এটা এটা কেটে গেল, প্লাস একটা c, c হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা ক্যালকুলেশনের জন্য আমরা ধরি, এখানে n ইনটু x টু দি পাওয়ার n বাই n প্লাস c, n কেটে গেল, বেড়ে গেল x টু দি পাওয়ার n প্লাস c, তাহলে অ্যান্সার তো সেম আসলো। তাহলে কোন একটা ফাংশনের যদি আমরা ডেরিভেটিভ করি, তারপর সেই ডেরিভেটিভে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে সেই আগের ফাংশনটাই চলে আসবে, মানে এটা একটা সাইকেলের মতো হয়। এরকমই যদি আমাদের sin x এর করতে হয়, sin x এর ডেরিভেটিভ sin x এর ইন্টিগ্রেশন, তাহলে আমরা কি দেখবো, sin x কার ডেরিভেটিভ ছিল, সাইকেল, তাহলে কি করছিলাম, cos x এর যদি আমরা ডেরিভেটিভ বের করি তাহলে কি আসলো, মাইনাস sin x, রাইট, তাহলে এটার ইন্টিগ্রেশনই হবে, তাহলে মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি হবে, cos x, বাইরে একটা মাইনাস ভিতরে একটা মাইনাস নিয়ে নিলাম, মাইনাস 1 সে প্লাস হয়ে যায়, মাইনাসের বাইরে থাকলো, আর এটুকুর মান কত বেরাবে, cos x, তাহলে মাইনাস cos x প্লাস c, এটা একটা সাইকেলের মতো হয়। কোন একটা ফাংশনের যদি ডেরিভেটিভ করা হয়, তারপর সেই ডেরিভেটিভের যদি ইন্টিগ্রেশন করা হয়, তাহলে ওই আগের ফাংশনটাই ফিরে আসে আমাদের কাছে। সো সব যত ফাংশনের ডেরিভেটিভ করা সম্ভব, সেই সবগুলারই আবার ইন্টিগ্রেশনও করা সম্ভব। নাও এই ছোট ছোট টুকরাগুলো করলাম, এগুলো তো কোথা থেকে কতটা করলাম কোনো আমাদের কাছে হিসাব ছিল না। এবার এটাই যদি বলা হয় যে এখানে a থেকে এখানে b অবধি করতে হবে, তাহলে সেটা হয়ে যাবে ডিফাইনাইট ইন্টিগ্রেশন। এগুলা কি ছিল, এগুলা ছিল ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। এবার যদি ডিফাইনাইট ইন্টিগ্রেশন করতে বলা হয়, তাহলে ওটা হয়ে যাবে ডেরিভেটিভ অফ f of x, ইন্টিগ্রেশন অফ f of x, এটা তো ইনডিফাইনাইট, কোথা থেকে কত দূর, a থেকে b অবধি, এটার মান বেরাবে f of b মাইনাস f of a, এরকম। এখানে f of b মানে কি, f of b মানে হচ্ছে এই অরিজিন থেকে b অবধি পুরো এরিয়াটা, আর মাইনাস f of a মানে হচ্ছে অরিজিন থেকে a এর এরিয়াটা, তাহলে এই গোটাটার থেকে এইটুকু বাদ চলে গেল, তাহলে বেরালো কত, এই জায়গাটা, এটাই তো আমাদের বের করতে হতো, এটাই হয়ে গেল ডিফাইনাইট ইন্টিগ্রেশন। সো কি কি আসলো আজকে, ফার্স্টে ইন্ট্রোডাকশন, কি জিনিস মোশন ইন এ স্ট্রেট লাইন, নেক্সট আমাদের কাছে আসলো হচ্ছে স্টেট, কোন একটা পার্টিকেলের রেস্ট স্টেট আর মোশন স্টেট, কোন পার্টিকেল রেস্টে আছে না মোশনে আছে। তারপরে আসলো রেফারেন্স ফ্রেম, কার সাপেক্ষে আমরা মোশনকে স্টাডি করব বা অবজার্ভ করব। তারপর চলে আসলো ক্যালকুলেশন পার্ট, যেখানে আমাদের দরকার পড়ে ক্যালকুলাসের দুটো পার্ট, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। ডেরিভেটিভ কি জিনিস দেখলাম, তারপর ইন্টিগ্রেশনের আবার দুটো পার্ট, ইনডিফাইনাইট আর ডিফাইনাইট। ইনডিফাইনাইটের ক্ষেত্রে প্লাস সি একটা কনস্ট্যান্ট ধরা হয়, ডিফাইনাইটের ক্ষেত্রে সেটা দরকার নেই, কারণ যেহেতু আমাদের ধরা আছে কোথা থেকে কত দূর অবধি করবো। সো এইসব জিনিসগুলো হলো বেসিক, এগুলো দরকার পড়বে মোশন ইন স্ট্রেট লাইনের পরের টপিক গুলাতে। সো পরের সেশনে মেন টপিকে ঢুকবো। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে, টাটা।